আপনাদের জানিয়ে রাখি, সঞ্জয়ের আজকেও দাবি যে তিনি এই কাজ করেননি। দোষী সাব্যস্ত সঞ্জয় রায় তিনি আজকেও দাবি করেছেন বিচারকের সামনে যে তিনি এই কাজ করেননি, তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন সঞ্জয় রায়। সঞ্জয় রায় আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় মাত্র কিছুক্ষণ আগেই তার রায় জানিয়েছেন বিচারক অনির্বাণ দাস। তার এজলাসে আজকে শুনানি ছিল। গত 11ই নভেম্বর থেকে একটানা রুদ্ধদ্বার কক্ষে 50 জনের সাক্ষ্য গ্রহণ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই এর পক্ষ থেকে যে তথ্য প্রমাণ পেশ করা হয়েছিল তার ভিত্তিতেই দোষী সাব্যস্ত করা হলো এই সঞ্জয় রায়কে। বায়োলজিক্যাল এবং ডিজিটাল সমস্ত তথ্য প্রমাণ সঞ্জয় রায়ের বিরুদ্ধে গিয়েছে। তিনি যে এই খুন করেছেন, তিনি একমাত্র তিনি এই যে ঘটনা ঘটিয়েছেন সেই বিষয়টি উঠে এসেছে সিবিআই এর দেওয়া তথ্য প্রমাণ এবং সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই তাকে দোষী সাব্যস্ত করলো আদালত। যে যে ধারাগুলিতে 64, 66 এবং 103-1 ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে, 66 এবং 103-1 এই দুটি ধারায় যে শাস্তি, সেই শাস্তি হলো যাবজ্জীবন কারাবাস বা মৃত্যুদণ্ড। সেক্ষেত্রে আগামী সোমবার রয়েছে সাজা ঘোষণা। সোমবার সাজা ঘোষণায় সেক্ষেত্রে সঞ্জয় রায়ের জন্য কি অপেক্ষা করছে, যাবজ্জীবন কারাবাস নাকি মৃত্যুদণ্ড, সেটা সোমবার দিন জানতে পারা যাবে। তবে এই রায় ক্ষেত্রে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, নির্যাতিতার পরিবার, জুনিয়র ডক্টরস ফ্রন্ট বা রাজনৈতিক মহলের একাংশের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছিল যে এই একজনই খুন করেছে, এই তত্ত্বটা বারংবার খারিজ করেছিল বাকিরা। সেক্ষেত্রে সিবিআই এর তদন্তে একাধিক ব্যক্তির প্রমাণ পাওয়া যায়নি। সিবিআই এর পক্ষ থেকেও কিন্তু কলকাতা পুলিশের যে তদন্ত ছিল সেই তদন্তেই শিলমোহর দেওয়া হয় এবং সেখানে সঞ্জয় রায় যে একমাত্র এই ঘটনা ঘটিয়েছিলেন সেই বিষয়টিতেই, সেই তত্ত্বেই শিলমোহর দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং তার ভিত্তিতেই আজকে দোষী সাব্যস্ত ঘোষণা করা হলো সঞ্জয় রায়কে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, আদালত কক্ষে আজকে এই রায় ঘোষণার সময় চিত্রটা কি ছিল? বিচারকের কি বক্তব্য ছিল আজকে? আজকে পরিষ্কারভাবে বিচারক কোন কোন ধারায় দোষী সাব্যস্ত করা হলো সেই বিষয়টি মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে তিনি শোনালেন এবং কেন তার বিরুদ্ধে অভিযোগ দোষী সাব্যস্ত হলো সেই বিষয়টি তিনি পরিষ্কারভাবে তাকে জানিয়ে দিলেন। আগামী সোমবার সঞ্জয় রায় বা তার আইনজীবী আদালতের কাছে এর প্রেক্ষিতে তাদের আত্মপক্ষ সমর্থনে যে সওয়াল করবেন এবং তারপরেই সাজা ঘোষণা করা হবে। মূলত যে যে ধারায় তার বিরুদ্ধে দোষী সাব্যস্ত করা হলো তার মধ্যে বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা আইনের 64 ধারা, রেপ যেখানে 20 বছর থেকে 25 বছর জেল, আইনের 66 ধারা অর্থাৎ 63 ধারা তাকে খুন করে, সেক্সুয়াল অ্যাসল্ট করে তাকে খুন করা হয়েছে। এক্ষেত্রে নিম্ন সাজা যাবজ্জীবন পর্যন্ত সর্বোচ্চ সাজা হতে পারে এবং 103 অর্থাৎ তাকে গলায় ফাঁস লাগিয়ে বা তাকে বিভিন্ন ভাবে আঘাত করে তাকে খুন করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন এই দুটো হতে পারে। অর্থাৎ প্রত্যেকটি ধারায় তাকে যে দোষী সাব্যস্ত করা হয়েছে সেক্ষেত্রে কি কি সাজা হতে পারে সেই বিষয়টি সঞ্জয় রায়কে শোনালেন বিচারক অনির্বাণ দাস এবং যার প্রেক্ষিতে সঞ্জয় রায় পরিষ্কারভাবে আদালতের কাছে আজই বলতে শুরু করেন যে তাকে ফাঁসানো হয়েছে, তার গলায় যে রুদ্রাক্ষের মালা ছিল সেটি ফেলে দেওয়া হয়েছে। ঘটনা সম্পূর্ণ সাজানো ঘটনা। এর প্রেক্ষিতে বিচারক পরিষ্কার জানিয়ে দিয়েছেন আগামী সোমবার বেলা 12:30টায় প্রথম শুনানি শুরু হবে। অর্থাৎ এই সাজার প্রেক্ষিতে সঞ্জয় রায় এবং তার আইনজীবী আত্মপক্ষ সমর্থনে তাদের বক্তব্য রাখবেন, সওয়াল করবেন। তারপরেই তিনি সঞ্জয় রায়ের বিরুদ্ধে কি সাজা সেই সাজা ঘোষণা করবেন। তবে বিচারক এটি নির্দিষ্ট করে দিয়েছেন সঞ্জয় রায়কে যে তাকে সাজা যে পেতে হবে এটি কিন্তু নিশ্চিত করে দিয়েছেন বিচারক। এখন সেই বিচারের ক্ষেত্রে এবং সেক্ষেত্রে জরিমানাও হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে কোন ধারায় মৃত্যুদণ্ড, কোন ধারায় যাবজ্জীবন এবং কোন ধারায় সর্বনিম্ন জেল
এই বিষয়টি কিন্তু নির্ধারিত হবে আগামী সোমবার সঞ্জয় রায়ের আত্মপক্ষ সমর্থনের পর। যেটা পীযূষ তোমার কাছে জানতে চাইবো যে এক্ষেত্রে সঞ্জয় রায় যে একমাত্র ব্যক্তি ছিল এই ঘটনার ক্ষেত্রে, একটা তত্ত্ব ছিল যে একমাত্র সঞ্জয় রায়ের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়। রায় পড়ার সময় সেই দিকে কি কোনোভাবে আলোকপাত করেছেন বিচারক? দেখো, রায়ের বিষয়গুলি কোন কোন ক্ষেত্রে শুধুমাত্র সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করা হলো সেই বিষয়গুলি কিন্তু আলোকপাত করেছেন। তুমি যে বিষয়টি বলছো যে সন্দীপ রায় এবং সেই তালা থানার ওসি, এক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে কোন রকম ষড়যন্ত্র সংক্রান্ত বিষয় কিন্তু আলোকপাত করেননি বিচারক। এখানেই বিচার প্রশ্ন উঠে, তাহলে একই মামলায় যদি শাস্তি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সন্দীপ রায় এবং তালা থানার ওসির বিরুদ্ধে কি ফার্দার ট্রায়াল শুরু হতে পারে? আইনের পরিভাষায় কিন্তু এখানে পরিষ্কার ভাবে বলা হচ্ছে, সেক্ষেত্রে যদি রিট্রায়াল করতে হয় তাহলে সাংবিধানিক আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের সাংবিধানিক বেঞ্চ থেকে অনুমতি নিয়ে আসতে হবে সিবিআই কে। তার কারণ সিবিআই এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র সংক্রান্ত কোনো তথ্য বা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করতে পারেনি। আইনের পরিভাষায় কিন্তু পরিষ্কার ভাবে বলা আছে, যদি কোনো মামলায় মূল অভিযুক্তকে চিহ্নিত করে তার কনভিকশন হয়ে যায়, সেক্ষেত্রে অপর কোনো ব্যক্তি যদি ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত থাকেন, তিনি যদি অ্যাবসকন্ডেন্ট বা ফেরার থাকেন, তবে ফেরার হওয়ার পর তাকে যখন গ্রেপ্তার করা হয় তখন তার বিরুদ্ধে পুনরায় ট্রায়াল হতে পারে। কিন্তু এক্ষেত্রে সন্দীপ রায় এবং তালা থানার ওসি দুজনের কেউই ফেরার বা অ্যাবসকন্ডেন্ট ছিল না, দুজনেই কিন্তু হেফাজতে ছিল। অর্থাৎ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র সংক্রান্ত কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো সিবিআই জমা করতে পারেনি। সেক্ষেত্রে পরবর্তীকালে এই আজ যদি সঞ্জয় রায়ের যদি সাজা ঘোষণা হয়ে যায়, তাহলে তারা কিন্তু এই সাজা ঘোষণার পরে তারা অ্যাকুইটালের আবেদন জানাতে পারে। এবং পীযূষ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কুণাল সরকার। আজকে শিয়ালদা আদালতের পক্ষ থেকে বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়কে আরজিকর মামলায় দোষী সাব্যস্ত করেছে। আপনি কিভাবে দেখছেন এই রায়কে? মনে হয় এটা একটা প্রত্যাশিত রায় ছিল, যে এটা তো মনে হয় যে সঞ্জয় রায় যে দোষী সাব্যস্ত হবেন তাতে আমাদের খুব একটা হতভম্ব বা এটা অপ্রত্যাশিত সেটা বলা যায় না। এখন তার রায়টা, তার সাজাটা হয়তো সর্বোচ্চ সাজার দিকেই যাবে, কিন্তু প্রশ্ন হলো যে এইটা যদি এখন একটা অ্যাপিল প্রসেসের মধ্যে দিয়ে যায়, তাহলে সিবিআই এখন অব্দি যেভাবে ইনভেস্টিগেশনটা করেছে এবং মধ্যে মধ্যে সিবিআই ভেতর থেকেই যে খবরাখবরগুলো ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে লিকড হচ্ছে, তাতে হয়তো একটা ভবিষ্যতের জন্য একটা প্রশ্ন থাকবে যে আমাদের শিয়ালদা কোর্টের বিচারকের এই যে সিদ্ধান্ত এবং যে সাজাটা, এই সিদ্ধান্ত এবং সাজাটা তিনি বজায় রাখতে পারবেন কিনা সেটা নিয়ে ভবিষ্যতের দিকে একটা প্রশ্ন থাকবে। আপাতত আজকে যেটা হয়েছে সেটা প্রত্যাশিত। একাধিক ব্যক্তি জড়িত আছে, এই তত্ত্ব কার্যত খারিজ হয়ে গেল আজকে আদালতের রায়। কিভাবে দেখছেন সেই বিষয়টিকে? আমার মনে হয় না সেটা আপাতত, হয়তো নিশ্চয়ই আপাতত যে একাধিক ব্যক্তি জড়িত ছিল সেটাকে সাবস্ট্যান্সিয়েট করার মতো সাক্ষ্য প্রমাণ ধারণা মানুষের থাকতে পারে, কিন্তু সেটাকে আরো শক্তপোক্ত করার জন্য যে সাক্ষ্য প্রমাণ সিবিআই দেওয়ার কথা সেটা সিবিআই ছিল না। সুতরাং একথাটা ঠিক যে আইন আদালতের চত্বরে একাধিক মানুষের ইনভলভমেন্টটাকে এখনো প্রতিষ্ঠিত করা যাচ্ছে না, অবশ্যই যাচ্ছে না। সুতরাং এটা হলো, কিন্তু এই যে একজনের ওপরও যে সাজাটা দেওয়া হয়েছে, এই যে সিবিআই নানান রকম পদ্ধতিগত যে নড়বড়ে ব্যাপারগুলো আছে সিবিআই এর আছে, বা ইন জেনারেল সাক্ষ্য প্রমাণ সংগ্রহের মধ্যে যে অনেকগুলো প্রশ্ন আছে, এগুলো যখন পরপর এবার হায়ার কোর্টে যেতে শুরু করবে, সেখানকার আতস কাছের নিচে যে সিদ্ধান্তগুলো হবে তাতে এই সাজা এবং এই রায়কে টিকিয়ে রাখা যাবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন থাকবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকার। আমাদের সঙ্গে
রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, ধন্যবাদ পীযূষ।